তো আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা তোমাদেরকে আমার চ্যানেল চাইল্ড এডুকেয়ারে আবার স্বাগত জানাই। তো আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি আবার একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। দেখো, ষষ্ঠ শ্রেণীর ভূগোল। আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় আছে পৃথিবী কি গোল এই চ্যাপ্টারটা পড়াবো। তো পৃথিবী গোল না চ্যাপ্টার না সমতল, এটাই আজকে আমরা জানবো এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর করব। তো চলো শুরু করি। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে এসে পৌঁছায়। আর আমার পড়ানো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো চলো শুরু করি। পৃথিবী কি গোল? তাহলে এই হেডলাইনটা পড়ে বা হেডিংটা পড়ে আমরা কি মনে করছি যে পৃথিবী যে গোল সেটাকে আমাদেরকে প্রশ্ন করছে যে পৃথিবী কি গোল না অন্য কিছু, তাই না? তাহলে চলো আমরা এবার জেনে নিই যে পৃথিবী গোল না চ্যাপ্টা না সমতল, সেগুলো আমরা এবার জানবো। দেখো, বসন্তকালে মাঠে খেলতে দারুণ লাগে। ঝিরঝিরে বাতাস, পরিষ্কার নীল আকাশ, চারিদিকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। অর্থাৎ কি, শীতকালের পরে যে বসন্তকালটা আসে সেই সময়টা মাঠে খেলতে আমাদের কিন্তু খুব ভালো লাগে। যদি কোনো উঁচু জায়গা থেকে দেখো তাহলে আরও অনেক দূর পর্যন্ত চোখে পড়বে। তাহলে আমরা যদি উঁচু কোনো একটা জায়গা থেকে দেখি তাহলে আরও অনেক দূর পর্যন্ত কী চোখে পড়বে? পরিষ্কার একটা নীল আকাশ সেই সময়টা আমাদের চোখে পড়ে। মনে হবে পৃথিবীটা যেন বিশাল গোল রুটি, আর তার উপর আকাশটা গম্বুজের মতো ঢেকে আছে। এক ছুটে চলে যাওয়া যায় দিগন্তে, যেন আকাশটা এসে পৃথিবীতে মিশছে। তো দেখবে তোমরা যদি কোনো একটা বড় মাঠে বা কোনো অনেকটা বড় ফাঁকা জায়গায় যাও, তো সেখান থেকে দেখা যাবে কি যে গোটা পৃথিবীটার পরিষ্কার নীল আকাশটা আমাদের কিন্তু চোখে পড়বে এবং সেই আকাশটা বহু দূর পর্যন্ত দেখা যাবে, যেন মনে হবে সেই আকাশ দূরে গিয়ে এই মাঠের সাথে বা মাটিটার সাথে কি হচ্ছে, মিশে গেছে। মনে হয় যেন আমি এক ছুটে কি ওই পৃথিবীর ওই শেষ প্রান্তটাতে কি হবে, পৌঁছে যেতে পারবো, এটাই আমাদের মনে হয়। আর কি হয় যে আমাদের মাথার উপরে গোল রুটির মতন আকাশটা কি আছে, ঢেকে রেখে দিয়েছে, তাই মনে হয়। এবার দেখো বলছে, প্রাচীনকালে মানুষ বিশ্বাস করতো যে পৃথিবীটা চ্যাপ্টা রুটির মতো। সেই সময় রেলগাড়ি, এরোপ্লেন কিছুই ছিল না। তাহলে প্রাচীনকালে যখন রেলগাড়ি, এরোপ্লেন কিছু ছিল না, তখন মানুষ কি বিশ্বাস করতো যে পৃথিবীটা হচ্ছে চ্যাপ্টা রুটির মতো। তবুও পৃথিবীর শেষ কোথায় দেখার জন্য উঠের পিঠে চেপে বড় বড় নৌকায় করে তারা অভিযানে যেতে শুরু করলো। তাহলে এই যে পৃথিবী, আমরা যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবীটা শেষ কোথায় সেটা জানার জন্য প্রাচীনকালে মানুষ কি করতো, উঠের পিঠে চেপে বড় বড় নৌকায় করে তারা কিন্তু অভিযানেও যেতে শুরু করেছিল। সমুদ্রেও একটা আশ্চর্য ব্যাপার দেখা যায়। কোনো জাহাজ যখন সমুদ্রের দিকে যাত্রা শুরু করে তখন তীর থেকে লক্ষ্য করলে প্রথমে গোটা জাহাজটা, তারপর শুধু জাহাজের পাল, তারপরে মাস্তুলের মাথাটুকু দেখা যায়। মনে হয় যেন জাহাজটা বাঁকানো ঢাল বেয়ে নিচে নেমে গেল। তাহলে কেউ কি সমুদ্রে গেছে? তো সমুদ্রে গেলে লক্ষ্য করবে সেই সময় যদি কোনো জাহাজ সমুদ্রের ওপর দিয়ে ভেসে যায়, তখন আমরা যদি সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকি তাহলে দেখা যাবে কি যে প্রথমে সমুদ্রের ওপরে জাহাজটাকে আমরা ভেসে যেতে দেখব, অর্থাৎ এরকমভাবে দেখব। তারপরে যত দূরে যাবে জাহাজ তত এরকম দৃশ্যটা মনে হবে যে আস্তে আস্তে জাহাজের অর্ধেকটা দেখা যাচ্ছে, তারপরে এতটুকুনি অংশ দেখা যাবে, তারপরে লাস্টে গিয়ে মাস্তুলটুকুনি দেখা যাবে। অর্থাৎ মনে হবে কি যে পেছন দিকে জায়গাটা ঢাল আছে, সেই ঢালে বুঝি জাহাজটা নেমে গেল। কোনো সমুদ্র বা হ্রদের ধারে দাঁড়ালে নিজেও এই ব্যাপারটা কিন্তু যাচাই করে দেখতে পারো। খ্রিস্টের জন্মের 200 বছর আগে গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস এই ব্যাপারটা লক্ষ্য করে বলেছিলেন যে পৃথিবী আসলে গোলাকার। তাহলে যে যীশু খ্রিস্টের জন্মের 200 বছর আগে গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস এই যে সমুদ্রের উপর দিয়ে জাহাজ যাওয়ার এই ব্যাপারটা লক্ষ্য করেছিলেন, দিয়ে তিনি বলেছিলেন যে পৃথিবী কি আসলে গোলাকার। এরপর 100 বছর কেটে গেল। মানুষ তখন বড় বড় জাহাজ বানাতে শিখল। সেই সব জাহাজে চেপে নাবিকেরা সমুদ্রপথের পৃথিবী পরিক্রমার জন্য অভিযান শুরু করলো। তারপরে কি হলো যে শত শত বছর কেটে যাওয়ার পর কি হলো, পৃথিবীর পরিবেশ আরও উন্নত হলো, তাই না? তখন মানুষ কি করলো, বড় বড় জাহাজ বানাতে শিখলো। সেই সমস্ত জাহাজে চেপে নাবিকরা সমুদ্রপথে পৃথিবী অভিযান করতে শুরু করলো। সেই সময় 1519 সালে দেখো পর্তুগিজ ভূপর্যটক ম্যাগেলান ও তার সঙ্গীরা 5টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করে ক্রমাগত পশ্চিম দিকে গিয়ে শেষ পর্যন্ত আবার একই বন্দরে ফিরে এলেন। কি বলছি যে 1519 সালে পর্তুগিজ ভূপর্যটক ম্যাগেলান আর তার সঙ্গীরা 5টা জাহাজ নিয়ে তারা যাত্রা শুরু করেছিলেন, ঠিক আছে? এবার 5টা জাহাজ নিয়ে যে স্থানটা থেকে জাহাজ ছেড়েছিল, অর্থাৎ সেই স্থান থেকে তারা পশ্চিম দিক দিয়ে যাত্রাটা শুরু করেছিল, পশ্চিম দিক দিয়ে গিয়েছিল। তা সেই পশ্চিম দিক দিয়ে যেতে যেতে ঘুরে ঘুরে তারা দেখলো কি সেই স্থানে আবার তারা কিন্তু ফিরে এসেছে। এইভাবে ভূ প্রদক্ষিণ করতে গিয়ে স্পষ্টভাবে বোঝা গেল যে পৃথিবীটা চ্যাপ্টা সমতল নয়, বরং কি গোলাকার। ধরো আমরা যদি
এই জায়গাটা থেকে যাত্রা শুরু করি, তা এই জায়গাটা হচ্ছে এখানে জাহাজটা এখান থেকে ছেড়েছে, তাহলে পশ্চিম দিক দিয়ে ঘুরে 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 কী করলো, আবার তারা এই জায়গাটায় এসে পৌঁছালো। তাহলে এর থেকে বোঝা গেল যে কি পৃথিবী গোলাকার, পৃথিবী কিন্তু চ্যাপ্টা বা সমতল নয়। বোঝা গেল? আমরা কেন বুঝতে পারি না পৃথিবী গোল, যে পৃথিবী যে গোল সেটা আমরা তো বুঝতে পারি না, তাই না? তাহলে আমরা কেন বুঝতে পারি না? আসলে পৃথিবী এতই বিশাল যে এক নজরে যেটুকু দেখা যায় তাকে চ্যাপ্টা সমতল বলে ভুল হয়। তাহলে আমরা মনে করি কি এক নজরে আমরা যেটুকুনি দেখি তাতে আমাদের মনে হয় কি যে পৃথিবী চ্যাপ্টা সমতল, কিন্তু সেটা কি ভুল ধারণা আমাদের। 4টে বৃত্তচাপকে লক্ষ্য করো, এই যে এখানে দেখো 4টে বৃত্তচাপ রয়েছে, 1 2 3 4, এগুলোকে বলে কি এক একটা বৃত্তচাপ। এই 1 নম্বরের ব্যাসার্ধ কিন্তু সব থেকে ছোটো, এই যে 1 নম্বর বৃত্তচাপ এর যে ব্যাসার্ধটা কি সব থেকে ছোট, অর্থাৎ এটা ছোট। আর 4 নম্বরের ব্যাসার্ধ কি সব থেকে বড়। দেখো সবকটা বৃত্তচাপের চিহ্নিত করা অংশটা দেখো, সবকটা বৃত্তচাপের এই যে তীর চিহ্ন দিয়ে যে চিহ্নিত করা অংশটা দেখা যায় সেটা তোমাদেরকে দেখতে বলছে। বলো তো কোন বৃত্তচাপের চিহ্নিত অংশটা বেশি বাঁকা আর কোন বৃত্তচাপের চিহ্নিত অংশটা প্রায় সোজা। তাহলে এটা দেখে কি বোঝা যাচ্ছে যে বেশি বাঁকা কোনটা 1 নম্বরেরটার, বেশি সোজা কোনটা 4 নম্বরেরটা, তাই না? এবার দেখো বলছে বৃত্তচাপ যত বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আঁকা হয় তার বাঁকা ভাব বা বক্রতা তত কম হয়। তাহলে বৃত্তচাপ যার যত বেশি দৈর্ঘ্য হবে তার বক্রতা বা বাঁকা ভাবটা তত কম হবে। দেখো এটার বক্রতা বা বাঁকা ভাবটা কম, তার মানে এর দৈর্ঘ্যটা সব থেকে বেশি। তাই পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিলোমিটার। এত বড় ব্যাসার্ধের একটা বৃত্তের ওপর দাঁড়িয়ে এর খুব সামান্য অংশ আমাদের চোখে পড়ে, তাই ভূপৃষ্ঠটা চ্যাপ্টা সমতল বলে মনে হয়। তাহলে পৃথিবীকে আমরা গোল কেন বুঝতে পারি না? পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, আর এত বড় ব্যাসার্ধের একটা বৃত্তচাপের ওপর আমরা দাঁড়িয়ে সেখানে, তো সেইখান থেকে আমরা খুব সামান্য অংশে আমরা খুব সামান্য অংশে আমাদের কিন্তু চোখে পড়ে, সেই জন্য আমরা বুঝতে পারি না যে পৃথিবীটা গোল। একটা পেন্সিল সুতো বেঁধে নাও, পেন্সিলে একটা সুতো বেঁধে নাও, সুতো দিয়ে মেপে 5 সেন্টিমিটার 15 সেন্টিমিটার তো 30 সেন্টিমিটারে 3টি বৃত্তচাপ এঁকে দেখো। নিজেই বুঝতে পারবে যে পৃথিবী গোলাকার হওয়া সত্ত্বেও আমরা কেন বুঝতে পারি না। অর্থাৎ একটা পেন্সিলের মধ্যে সুতো বেঁধে নিয়ে 5 সেন্টিমিটার 15 সেন্টিমিটার আর 30 সেন্টিমিটারে 3টে বৃত্তচাপ এঁকে দেখতে বলছে, তাহলে তোমরা বুঝতে পারবে। এবার দেখো কি বলছে, যে রেখা বরাবর পৃথিবী পৃষ্ঠের সঙ্গে আকাশ এসে মিলিত হয়েছে বলে মনে হয় তাকে আমরা বলি কি দিগন্ত রেখা। তাহলে দিগন্ত রেখা কাকে বলে? যে রেখা বরাবর পৃথিবী পৃষ্ঠের সঙ্গে আকাশ এসে মিলিত হয়েছে তাকে আমরা দিগন্ত রেখা বলি। ধরো এটা একটা ফাঁকা জায়গা, ছবিটাতে তোমরা দেখো, ধরো এটা একটা ফাঁকা জায়গা, এবার এখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা? আকাশটাকে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা যদি এখানটায় দাঁড়াই তাহলে দূরে যে আকাশটা দেখা যাবে, ধরো এটা একটা ফাঁকা মাঠ, তখন কি হবে মনে হবে যে আকাশটা এইখানে গিয়ে এসে মিলিত হয়েছে। তাহলে এই যে রেখা এটাকে আমরা বলছি কি দিগন্ত রেখা। এটা কিন্তু না, এটাকে একটা ফাঁকা মাঠ হিসেবে ধরে নিই, ফাঁকা মাঠে গেলে সেই জিনিসটা কিন্তু ভালো বোঝা যায়। এটা একটা শহরের ছবি দিয়েছে, কোনো ফাঁকা মাঠ বা অনেকখানি খোলা জায়গায় দাঁড়িয়ে দেখলে দিগন্ত রেখাকে গোলাকার বলে মনে হয়। জাহাজের ডেক থেকেও সমুদ্রকে দেখলে গোলাকার লাগে। যত উঁচু জায়গা থেকে দেখবে ততই আরও বেশি অংশ চোখে পড়বে, কিন্তু দিগন্তকে সবসময় গোলাকারই মনে হবে। দেখবে তোমরা সমুদ্রে যদি কেউ বেড়াতে যাও, তো সমুদ্রের ধার থেকে যদি তোমরা দেখতে পাও সমুদ্রের দিকে তাকালে মনে হবে কি যে আকাশটা গিয়ে সেই অনেক দূরে গিয়ে সমুদ্রের সাথে মিলিত হয়েছে, তো সেটাকেই বলছি কি যে দিগন্ত রেখা। চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে। তাহলে যেদিন চন্দ্রগ্রহণ হয় তখন কী হয়? পৃথিবীর ওপর চাঁদের কী ছায়া পড়ে? একটা গোলাকার ছায়া। কোনো গোলাকার বস্তুর ছায়ায় একমাত্র গোলাকার হয়। দেখো যে পৃথিবীর এক এক জায়গায় আলাদা সময় সূর্য ওঠে, এটা তো আমরা জানি যে পৃথিবীর সব জায়গায় কিন্তু একই সময় সূর্যোদয় হয় না। অর্থাৎ আমাদের এখানে যখন রাত হচ্ছে তখন আমেরিকাতে কি হচ্ছে? দিন হচ্ছে, আবার ওখানে যখন রাত হচ্ছে আমাদের এখানে তখন দিন হচ্ছে। কোথাও আগে আবার কোথাও পরে হয়। পৃথিবীর চ্যাপ্টা সমতল হলে তখন সব জায়গাতে একই সময় সূর্যোদয় হতো। তাহলে পৃথিবী যদি চ্যাপ্টা বা সমতল হতো তাহলে কী হতো? একই সময় সব জায়গাতেই সূর্যোদয় হতো, কিন্তু যেহেতু পৃথিবী গোলাকার সেহেতু সব জায়গায় আলাদা আলাদা সময় সূর্যোদয়টা হয়। বর্তমানে এইসব পর্যবেক্ষণ আর যুক্তির মাধ্যমে পরোক্ষ প্রমাণের আর দরকার পড়ে না। মহাকাশচারীরা মহাশূন্য থেকে উজ্জ্বল নীল গোলকের মতো পৃথিবীকে দেখেছেন, এরোপ্লেন কৃত্রিম উপগ্রহ থেকেও পৃথিবীর ছবি তোলা সম্ভব হয়েছে। পৃথিবী গোল এই ধারণা প্রথম কাদের হয়? যে পৃথিবী যে গোল এই ধারণাগুলি প্রথম কাদের হয়? দেখো, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে বলেন যে পৃথিবী গোলাকার। তাহলে কে বলেছিলেন? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। কিসের ভিত্তিতে বলেছিলেন যে পৃথিবী গোলাকার? তিনি দেখেছিলেন চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোল ছায়া পড়েছিল।
সেহেতু তিনি বলেছিলেন যে পৃথিবী গোলাকার। কারণ আগেই বলা হয়েছে যে কোনো গোলাকার বস্তু ছায়ায় গোল হয়, সেই জন্য তিনি যখন দেখলেন যে পৃথিবীর ছায়াটা গোল পড়েছে, তাহলে সেই গোল ছায়া থেকে তিনি বুঝতে পারলেন যে কি না, পৃথিবী গোলাকার। ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট এবং গ্রিক ভূগোলবিদ এরাটোস্থেনিস গোলাকার পৃথিবী ধারণাকে সমর্থন করেছিলেন। তারাও বলেছিলেন কি যে পৃথিবী গোলাকার। কিন্তু পৃথিবী কি সত্যি পুরোপুরি গোল? কিছুটা ময়দা মাখা নিয়ে একটা মাঝারি মাপের গোলা তৈরি করো। গোলাটার মধ্যে লম্বালম্বি একটা কাঠি ঢুকিয়ে কাঠিটাকে বেশ জোরে জোরে ঘুরিয়ে দেখো তো কি হয়। বলছে একটা ময়দা মাখাকে নাও, নিয়ে গোল করো। সেই গোলের মধ্যে একটা লম্বালম্বিভাবে একটা কাঠি ঢুকিয়ে সেই কাঠিটাকে বেশ জোরে জোরে ঘুরিয়ে দেখো কি হয়। কিছুক্ষণ বেশ জোরে জোরে ঘোরাবার পর লক্ষ্য করো গোলাটা কি আগের মতো পুরোপুরি গোল আছে, নাকি ওপর নিচ কিছুটা চ্যাপ্টা হয়ে মাঝখানটা কিছুটা স্ফীত হয়ে গেছে। ধরো এরকম একটা ময়দার গোল নিয়েছে, এর ভেতর দিয়ে এরকমভাবে যদি লম্বালম্বি একটা কাঠি ঢুকিয়ে দাও, দিয়ে কী করবে, কাঠিটাকে জোরে জোরে নাড়াবে। তাহলে নাড়ালে দেখবে যে ময়দার গোলটা নিয়েছিলে সেই গোলটাকে পুরোপুরি গোল আছে, না ওপর আর নিচ কিছুটা মানে চ্যাপ্টা হয়ে গেছে, সেটাই দেখতে বলছে। তো তোমরা একটা বাড়িতে করে দেখবে। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে ওপর নিচ কিছুটা চাপা হয়, আর মাঝ বরাবর কী হয়, কিছুটা স্ফীত হয়। তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। তাহলে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরে বলে কি হয়, যে ওপর নিচটা কিছুটা চাপা হয়। এই যে ওপরটার এই নিচটা কিছুটা চাপায়, দেখো এরকম হয়, অর্থাৎ এইভাবে চেপে যায়। আর মাঝ বরাবর কিছুটা স্ফীত, আর এই যে মাঝখানটা সে স্ফীত হয়, মানে কি এই মাঝ বরাবর কিছুটা চড়া হয়। তাই পৃথিবী পুরোপুরি কিন্তু গোল নয়, অর্থাৎ পৃথিবীর আকারটা এরকম। কমলালেবু বা ন্যাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই বলা হয়। তাহলে পৃথিবীর যে প্রকৃত আকৃতি সেটা কার মতন, পৃথিবীর মতোই, যাকে ইংরেজিতে বলা হয় কি জিওড। এই জিওড কি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে যে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো, এটাকে বলা হয় কি ইংরেজিতে জিওড। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার, আর পৃথিবীর মেরু ব্যাস 12,714 কিমি, আর নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,756 কিলোমিটার। তাহলে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কোনটা, নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,756, অর্থাৎ পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা যায় সেটাকে আমরা বলি কি নিরক্ষরেখা। এই যে এখান থেকে এইটুকুনির যে ব্যাস, অর্থাৎ এটার দৈর্ঘ্য হচ্ছে 12,756 কিমি। আর দেখো মেরু ব্যাস বলেছে, অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে উত্তর মেরু বা সুমেরু, আর এটা হচ্ছে দক্ষিণ মেরু বা কুমেরু। এই যে টোটাল দৈর্ঘ্য এটাকে বলছে কত, এটা হচ্ছে তোমার 12,714 কিলোমিটার। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিলোমিটার বেশি। তাহলে নিরক্ষীয় ব্যাসটা মেরু ব্যাসের তুলনায় কত কিলোমিটার বেশি, 42 কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর মাঝ বরাবর 42 কিলোমিটার স্ফীত। বোঝা গেল? ভেবে দেখেছ? পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট সমুদ্রতল থেকে 8,848 কিলোমিটার উঁচু। তাহলে পৃথিবীর সর্বোচ্চ অর্থাৎ উঁচু স্থান, সবচেয়ে উঁচু স্থান কোনটা, হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট, এটা সমুদ্র সমতল থেকে 8,848 মিটার উঁচু। আর সর্বনিম্ন স্থান কোনটা, প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত, সমুদ্র সমতল থেকে প্রায় 10,915 মিটার নিচু। সবথেকে উঁচু আর সবথেকে নিচু জায়গা দুটোর মধ্যে পার্থক্য প্রায় 20,000 মিটার বা 20 কিলোমিটার। পৃথিবীর ওপরের এই উঁচু নিচু জায়গাগুলোর জন্য কি তার আকৃতির কোনো পরিবর্তন হয় না। দেখো এখানে পৃথিবীর ছবিটা দিয়েছে, এইটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, সব থেকে উঁচু স্থান পৃথিবীর। তাহলে এখানে হচ্ছে মারিয়ানা খাত। তাহলে এই দুটো জায়গার জন্য, উঁচু বা নিচু জায়গার জন্য কি পৃথিবীর আকৃতির কোনো পরিবর্তন হয় না। পৃথিবীর ওপরে যত পাহাড়, মালভূমি, নদী, হ্রদ, সমুদ্র আছে তার জন্য কি পৃথিবীর আকৃতিটা এবড়ো খেবড়ো গোলকের মতো? আসলে পৃথিবী একটা বিশাল গোলক, তার গায়ে পাহাড়, পর্বত, নদী, সাগর থাকা সত্ত্বেও একে মহাকাশ থেকে মসৃণ গোলকের মতোই দেখায়। তাহলে বোঝা গেল যে পৃথিবী কি গোল না পুরোপুরি চ্যাপ্টা, না চ্যাপ্টা রুটির মতন, এটা আমরা আজকে জানলাম। এবার দেখো হলো, এবার এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমরা দেখে নিই। দেখো, পৃথিবী যে আসলে গোলাকার এই ব্যাপারটা কে প্রথম লক্ষ্য করেছিলেন? গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস। আমরা কেন বুঝতে পারি না পৃথিবী গোল? পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,400 কিলোমিটার। এত বড় ব্যাসার্ধের একটা বৃত্তের ওপর আমরা দাঁড়িয়ে থাকি, যার ফলে পৃথিবীর খুব সামান্য অংশই আমাদের চোখে পড়ে, তাই আমরা বুঝতে পারি না যে পৃথিবীটা গোল। দিগন্ত রেখা কাকে বলে? যে রেখা বরাবর পৃথিবী পৃষ্ঠের সঙ্গে আকাশ এসে মিলিত হয়েছে বলে মনে হয় তাকে বলে দিগন্ত রেখা। পৃথিবী যদি চ্যাপ্টা সমতল হতো তাহলে কি হতো? তাহলে পৃথিবীর সব জায়গাতে একই সময় সূর্যোদয় হতো। চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে পৃথিবী গোলাকারের কথা কে বলেছিলেন? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। জিওড বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘুরে বলে ওপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত হয়। তাই পৃথিবী পুরোপুরি গোল নয়, অর্থাৎ পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো, যাকে ইংরেজিতে বলা হয় কি জিওড।
গোলাকার পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা পড়ে যাই না কেন? পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের জন্য আমরা গোলাকার পৃথিবী পৃষ্ঠ থেকে পড়ে যাই না। পৃথিবীর সর্বোচ্চ স্থান কোনটি? হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি? প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাল। পৃথিবীর পরিধি কত? প্রায় 40,000 কিলোমিটার। এই 10টা প্রশ্ন আমি তোমাদের এখান থেকে লিখিয়ে দিলাম। 10টা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই আছে। আর আমি কিন্তু বেছে বেছে পুরো ইম্পর্টেন্ট দেখে প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমাদের জন্য লিখে দিয়েছি। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।